আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আলোচনা হচ্ছে ট্রান্সলেশন নিয়ে আমাদের আগের ক্লাসের আলোচনার ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব। ট্রান্সলেশনে আমরা একটা ম্যাজিক্যাল সেন্টেন্স স্ট্রাকচারের ব্যবহার করি, সেটা হচ্ছে যে একটা বড় বাক্যে কোন কথাটি কখন বলতে হবে, মানে সব বাক্যের কোন অংশ আগে বসাবো কোন অংশ পরে বসাবো, সেটা একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়। সিকোয়েন্সটা মেনটেন না করলে আমাদের সেন্টেন্সের প্রপার অর্থ বা পারফেক্ট অর্থ আমরা আহ, মানে প্রকাশ করতে পারি না। এন্ড ইন দ্যাট কেস আমরা এই স্ট্রাকচারটা যদি ফলো করি, সেটা আমাদেরকে খুব বেশি হেল্প করবে। এই স্ট্রাকচারটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা সিম্পল সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স সেন্টেন্স যখন দুইটা হয় তখন হয়ে যায় কম্পাউন্ড অথবা কমপ্লেক্স। আর যখন একটা সেন্টেন্স একটাই সেন্টেন্স থাকে তখন সেটা সিম্পল। আমরা একটা সেন্টেন্সে বলেছিলাম যে সর্বোচ্চ এই কয়েকটা আহ, 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 বিষয় থাকতে পারে বা অংশ থাকতে পারে। তার মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আর অবজেক্ট থাকে। এবং অবজেক্ট মানে এখানে প্রত্যেকটাই মানে অনেকগুলাই দুইটা বিষয় আছে, হ্যাঁ। তো অবজেক্টের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কাকে এবং কি দিয়ে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এবং বস্তুবাচক অবজেক্ট থাকে। সেটা আমরা কাকে এবং কি প্রশ্নের মাধ্যমে পেতে পারি। আর একটা বাক্যের একটা নির্দিষ্ট অংশ খুঁজে পাওয়ার জন্য আমরা সেটাকে ভার্বকে প্রশ্ন করলে ইজিলি খুঁজে বের করতে পারবো। তো এখানে যত প্রশ্ন আছে সবগুলাই ভার্বকে আমরা প্রশ্ন করব। তারপর হচ্ছে কোথা হতে কোন দিকে, এরকম একটা বিষয় থাকতে পারে। কিভাবে, কার সাথে, ম্যানার, প্লেস, কোথায়, কখন, কেন। আর আজকে আমরা কিছুটা আলোচনা করব কম্পাউন্ড কিংবা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, যেখানে একটা কনজাংশন দিয়ে দুইটা বাক্যকে একসাথে করা হয়। সো কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে কনজাংশনের ব্যবহার। কনজাংশনকে আইএলস এর ভাষায় বা আমাদের একাডেমিক এখন যেভাবে পড়ানো হয় সেখানে কানেক্টর হিসেবে বলা হয়, যেটা কানেক্টর। ঠিক আছে। সো আমি আমরা এই প্রথম সেন্টেন্সটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, আজকে 2 নম্বর সেন্টেন্সটা। এখন দেখেন এখানে আছে, যারা নিয়মিত বই পড়ে তারা কখনো একা অনুভব করে না। একা, একা শব্দের একটা হচ্ছে অ্যালোন আর আরেকটা হচ্ছে লোনলি। সো লোনলি জিনিসটা হচ্ছে অনুভূতির সাথে সম্পর্কিত, আর অ্যালোন শব্দটা হচ্ছে জাস্ট নর্মালি কোনো একটা সিচুয়েশনকে বোঝানো। যেমন ধরেন আমি এই কাজটি আমি একা করেছি, এখানে কিন্তু আমি একা অনুভব করার বিষয় না, মানে আমি এক হাতে বা একা করেছি, এটাকে বলা হয় অ্যালোন। আই ডিড ইট অ্যালোন। ঠিক আছে। আর লোনলি মানে হচ্ছে একা অনুভব করার ক্ষেত্রে। সো আমরা এটাকে লোনলি দেখলাম। এখন এখানে কিন্তু দুইটা বাক্য আছে এবং দুইটা একটা আরেকটার উপরে নির্ভরশীল। সো আমরা এটাকে অনুবাদ করব। কেউ আছেন এটাকে একটু আমাকে হেল্প করবেন, এটা কি দিয়ে শুরু হইতে পারে? আপনি কনফিডেন্স ফিল করলে বলেন তো, এটা কিভাবে শুরু করব? Those those who Those who are read দোজ হু। are read book আচ্ছা, don't feel lonely. who are হবে না ভাইয়া, those who reads book regularly. দোজ হু রিড বুক। এই পর্যন্ত কোনো ভুল আছে? Those who স্যার এখানে মনে reads হবে হয় না ভাইয়া। রিডই হবে, ঠিক আছে। মেবি বুকস রেগুলারলি হবে। বুকস হবে, ইয়েস, বুকস হবে। হ্যাঁ, যখন আমরা কোনো books হবে। নাউন নিয়ে স্পষ্ট মানে থাকবে না যে সেটা একটা নাকি অনেকগুলা, তখন এটা নেচার ইন জেনারেল আমরা প্লুরাল ব্যবহার করব। দোজ হু রিড বুকস, নিয়মিত ভাবে, রেগুলারলি। তারা, এখন এই তারা বলতে গেলে অনেকে দে বলে ফেলে, মানে এই যারা তারার ক্ষেত্রে অনেকে একটা এক্সট্রা দে বলে, যেটা কিন্তু আহ, এখানে কিন্তু এই দে আর প্রয়োজন নাই, হ্যাঁ। যে লাগবে না ভাইয়া। দে লাগবে না, কারণ এই দোজ হুর মধ্যেই কিন্তু যারা তারা এই আইডিয়াটা আছে। তাহলে দোজ হু রিড বুকস রেগুলারলি, তারা কি করে না? করে না। নেগেটিভ, নেগেটিভ হলে আমরা জানি প্রেজেন্ট ফর্মে আসলে ডোন্ট অথবা ডাজন্ট। তো এখানে কিন্তু প্লুরাল সাবজেক্ট হচ্ছে যারা তারা, সো এখানে হবে ডোন্ট। আর অনুভব করা ইংরেজি হচ্ছে ফিল। আর একা অনুভব করা হচ্ছে lonely। লোনলি। এখন এখানে কিন্তু অ্যালোন কথাটা বসবে না, আমরা এর আগে ক্লিয়ার করেছি কেন অ্যালোন বসবে না। তাহলে দোজ হু রিড বুকস রেগুলারলি ডোন্ট ফিল লোনলি, এখানে দেটা কিন্তু তাহলে হচ্ছে না। সো দেটা আমি উল্লেখ করে দিলাম এই কারণে, যদি আপনি মনে করেন যে তাহলে দে এখানে দেওয়া যায় কিনা, আজকে বলে দিলাম যে এরকম সিচুয়েশনে দে হবে না। এটা আমরা ওইখানে একটা লিখেছিলাম। কখনো আছে, কখনোর কি
নেভার, তাহলে সরি, তাহলে আমরা এখানে কখনো যদি থাকে তাহলে আমরা দোজ নেভার দিয়ে দিব, শেষ, নেভার ফিল অ্যালোন, কখনো না। দোজ হু রিড বুকস রেগুলারলি নেভার ফিল লোনলি। আর নেভার যদি না দিতে চান তাহলে কি দিতে পারবেন বলেন? ডোন্ট ফিল লোনলি এভার। কখনো না দুই ভাবে বলা যায়, হ্যাঁ। আমি আমি সেখানে কখনোই যাইনি, আই হ্যাভ নেভার গন দেয়ার। অথবা কি বলতে পারবেন? আই ডিডন্ট গো দেয়ার এভার। নেগেটিভ হইলে নেভার দিলেই নেগেটিভ হয়ে গেছে, আর আলাদাভাবে নেগেটিভ লাগবে না। আর যদি আমরা নেগেটিভ দেই তখন যদি কখনো অর্থ প্রকাশ করতে যাই তাহলে এভার, এভার মানে পুরো সময়টা বোঝায়, একটা মহাকালকে বোঝায়। এভার, আই হ্যাভ নেভার গন দেয়ার, আই ডিড নট গো দেয়ার এভার। আই হোপ যে এটা ক্লিয়ার। 3 নম্বর এই কোয়েশ্চনটা আমরা মানে সেন্টেন্সটা আমরা লাস্ট ক্লাসে ট্রান্সলেট করেছিলাম। নাও আমরা 4 নম্বর, এটা মেবি আমরা লাস্ট ক্লাসে করি নাই, সো এটা আমরা অনুবাদ করব। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। যখন তিনি আমাকে কল করেছিলেন, when when he কল করেছিলেন, when he কল করা called me. called me, called me, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কি হবে ইংরেজিটা? Called me. তখন, at that time, উম, আচ্ছা, আর কেউ বলবেন? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস আপনাদেরকে একটু উল্লেখ করে দেই, কনজাংশনের তিন টাইম মধ্যে, হবে না ভাইয়া? হ্যাঁ, কনজাংশনের মধ্যে কিছু আছে একটা আরেকটার সাথে সম্পর্কিত, অনেক সময় এটাকে বলে কোরিলেটিভ কনজাংশন। তো যেখানে, এবং সেটা কিন্তু আপনার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে সহযোগিতা করে, যেগুলো হচ্ছে একটা একটার সাথে নির্ভরশীল, একটা কথা বলে একটা কথা বলতেই হবে। তখন যদি কনজাংশনটা বাক্যের প্রথমে বসে তাহলে সেটা আমরা কি করব, বাক্য প্রথম বাক্যটা শেষ করে জাস্ট কমা দিব। হ্যাঁ, যেমন এখানে আমি কমা দিলাম, তখন এর আলাদা ইংরেজি হবে না। হুম, when he called me, ওই যে কমা দিলাম তাতেই হয়ে গেছে তখন। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, when he called me it was raining, it was raining heavily, it was raining heavily, when he called me it was raining heavily। তাই তাই ইংরেজি কি? স। এখানেও কোনো কমা হবে না কারণ এখানে একটা তো কনজাংশন আছে। স বা অতএব আমি পারিনি, আই কুড নট, কুড নট, হ্যাঁ। লেখার ক্ষেত্রে আলাদাভাবে বললেও মানে এটা সাজেস্ট করা হয় যে আপনি লেখার ক্ষেত্রে ইয়েটা করেন, হ্যাঁ। আই কুড নট রিসিভ দ্য কল। তাহলে এই বাক্যে আমাদের যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই ওয়েন এর ব্যবহারটা। এখন আমি যদি বিষয়টাকে এইভাবে লিখি, it was raining heavily when he called me, তখন আমরা কিছু চেঞ্জ করতে হবে। আপনার ওয়েনটা মাঝখানে নিয়ে আসলে আমরা কি করব, এটাকে স্মল লেটার করে দেবো। এটা যেহেতু সাবজেক্টে চলে আসছে মানে প্রথমে চলে আসে, ইট ওয়াজ রেইনিং হেভিলি ওয়েন হি কল্ড মি, তখন আর কি লাগবে না, কোনো কমা লাগবে না। অর্থাৎ কনজাংশন যদি মাঝখানে বসে তখন কমা দিতে হয় না। ইট ওয়াজ রেইনিং হেভিলি ওয়েন হি কল্ড মি, সো আই কুড নট রিসিভ দ্য কল। এখন এই সেন্টেন্সটা লেখার ক্ষেত্রে কিন্তু আমরা এইটা ফলো করতে পারি, বাংলায় ফুল স্টপ দিলাম, দিয়ে সো প্রথমে দিলাম, তখন আমরা কি করব, সো যদি আমরা সেন্টেন্সের শুরুতে দেই বা এই জাতীয় কনজাংশন গুলো সেন্টেন্সের শুরুতে দিয়ে দেন সাবজেক্ট দেই, তখন আমরা এটা করতে পারবো, সো আই কুড নট রিসিভ দ্য কল। এই এই স্ট্রাকচারেও আমরা লিখতে পারবো।
তাহলে এর আগেও আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করেছিলাম, এখন একটা স্ট্রাকচার ব্যবহার করলাম। এইটুকু ক্লিয়ার কিনা কারো, বা এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ক্লিয়ার। সো আই কুড নট রিসিভ দ্য কল, তাই আমি কলটা ধরতে পারি না। আচ্ছা, যারা আমার সাথে দেখা করতে এসেছেন তারা আমার নিকট আত্মীয়, এই সেন্টেন্সে কিন্তু আমি একটু আপনাদের কাছ থেকে দেখতে চাই এটা আনসার। যারা আছেন তারা একটু লিখেন, হ্যাঁ। এখানেও কিছু জিনিস আছে, আমি একটু একটু জিনিস বলে দেই। আমরা যখন বাংলা থেকে ইংরেজি করি, একটা হচ্ছে আমরা কোনো মতে একটা ভাবটা প্রকাশ করতে পারি, আর আরেকটা হচ্ছে পারফেকশন নিশ্চিত করা, এটা আমাদের নিশ্চিত করতে হবে। সো আমরা এই পারফেকশন নিশ্চিত করতে গেলে কি কি বিষয় খেয়াল করতে পারি বা খেয়াল করা উচিত সেটা আমরা দেখবো। একটু এটা আপনারা একটু ট্রান্সলেট করে আমাকে হেল্প করেন। Those who have met with me are my relatives. লিখেন, লিখলে আমি কিছু ইয়ে পাবো, হ্যাঁ। স্যার রিলেটিভস তো আত্মীয়, হুম, নিকট আত্মীয় কি হবে? ক্লোজ রিলেটিভস, এটা একটা আনসার পেয়েছি আমরা, হ্যাঁ। এই আনসারটাতে আমরা একটু কথা বলি আপনাদের, আর যা বলেছেন বা যা লিখেছেন এইটুকু এনাফ। দোজ হু, দ্য পিপল হু কেম, এভাবে কিন্তু বলা যায়, হ্যাঁ। তখন বাংলাটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, মানে এটা কিন্তু হবে, হবে না বলবো না, হবে। এইটার বাংলাটা একটু ডিফারেন্ট, যে সকল মানুষ আমার সাথে দেখা করতে এসেছেন আর মাই ক্লোজ রিলেটিভস, এইটা হবে। কিন্তু এইটার বাংলা যেটা, এই জায়গায় আমরা কিছু জিনিস আমরা খেয়াল করব। আমরা এইভাবে বলবো, দোজ হু হ্যাভ কাম, ওই যে এসেছেন, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। এটা যখন আমরা ট্রান্সলেট করব প্রবলেম নাই, কিন্তু এভাবে দোজ হু হ্যাভ মেট। আচ্ছা, রিমন ব্যাপারে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যারা আমার সাথে দেখা করেছেন, মেট উইথ মি বা মেট মি, দেখা করেছেন, এটা জি হবে জি দেখা করেছেন। আর আমরা বলছি দেখা করতে এসেছেন, তাহলে দোজ হু হ্যাভ কাম টু মিট। আর মিটের পরে উইথ দিলেও হয় না দিলেও হয়, বাট স্ট্যান্ডার্ডটা হচ্ছে না দেওয়া। দোজ হু হ্যাভ কাম টু মিট মি, তারা, দে আর, এখানে কিন্তু দে লাগবে না, আমরা এর আগেও বলেছি। সো এখানে কি হবে, আর মাই ক্লোজ রিলেটিভস, তারা আমার কি ক্লোজ রিলেটিভস, তারা আমার নিকট আত্মীয়। তাহলে এখানে আমরা কিছু বিষয়, তাহলে এই যে দেখেন, কোন বাক্যে শব্দের শেষে যদি ছ দিয়ে শেষ হয় এবং চলমান না বোঝায়, তাহলে সাধারণত এটা হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। যেটা পাস্টের অ্যাকশন বোঝায়, তবে এটা অনেক বেশি পাস্ট না, নিকট, নিকট অতীতের, সেটাকে ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে আমরা নিয়ে যাব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কি হ্যাভ কাম, হ্যাজ কাম। আর পাস্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এভাবেও বলা যাবে, এটার দ্বারা হবে আপনার মানে মূল ভাবটা প্রকাশিত হবে। কিন্তু আপনার একটু পারফেকশনের যে ব্যাপার, আমরা কিন্তু ট্রান্সলেশন মেথড দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আহ, আমরা যারা এই আইএলস বা ইংরেজি নিয়ে কাজ করি, আমাদের মধ্যেও অনেক মতানৈক্য আছে যে কি কোন মেথডটা ভালো, কোন মেথডটা মানে ঠিক না বা ভুল। কিন্তু এবং কিছু টিচাররা হচ্ছে তাদের নিজেদের মেথডটাকে বেস্ট মনে করে এবং বাকিদের মেথডকে তারা মানে বাতিল করে দিতে চায়। সো আমি যদি একটু অত রূঢ় আচরণ না হই, আমি বলবো যে সবার যার যার মেথডের যার যার পজিটিভ নেগেটিভ দিক আছে। এই ডিপেন্ডস যে মানে যে যার কাছে পড়তেছে, সে ইজিলি সেটা বুঝতে পারতেছে কিনা বা ধরতে পারতেছে কিনা। এখন ইংরেজি কিন্তু
আহ, আমি নিজেই ধরেন আপনাকে যদি ইংরেজি নিয়ে জ্ঞান দিই তাহলে আমাকে বিভিন্ন একটা নির্দিষ্ট মেথড নিয়ে আমি থামবো না, আপনাকে অনেক মেথডের দিকে আপনাকে একটা হচ্ছে এই যে এখন যেটা করতেছি সেটা হচ্ছে ট্রান্সলেশন মেথড ফ্রম বাংলা টু ইংলিশ, আরেকটা হচ্ছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন মেথড। দুইটাই দরকার, কারণ আমি অনেক সময় বাংলা সিচুয়েশন গুলোর ইংরেজি না জানতে পারি, তখন আমি যদি ইংরেজি কন্টেন্ট পড়ি এবং সেখান থেকে যদি বাংলা করি, আমি কিন্তু ইজিলি বাংলা সিচুয়েশন গুলো ইংরেজি থেকে আমি আত্মস্থ করতে পারতেছি বা আয়ত্তে নিয়ে আসতেছি। এখন এই জায়গায় যেটা হয় যে বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলা, এই জায়গায় বা আবারও আপনাকে একটু মনে করাই দিচ্ছি যে এখানে যেটা হবে একটা হচ্ছে একেবারে শাব্দিক বা আক্ষরিক অনুবাদ, মানে শব্দে শব্দে ধরে ধরে অনুবাদ, আর আরেকটা হচ্ছে ভাবানুবাদ। ভাবানুবাদটা কি, ধরেন আমি একটা বই, ধরেন প্লেটোর লেখা একটা বই আছে দ্য রিপাবলিক, এই বইটা আমি প্রথমে ইংলিশ ভার্সনটা হাতে নিলাম, আর পরে দেখলাম যে আমি যখন অনার্সে পড়ি পরে দেখলাম যে এটার বাংলা ভার্সনটাও একটু হাতে নেওয়া দরকার, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ অনেক কনটেক্সট আমরা ইংরেজি, তো এখন এখন আমি একটা পেজের সাথে আরেকটা পেজ মিলাতে গিয়ে দেখি যে কোনো কিছু মিলে না, মানে অনুবাদে একদমই মিলে না। তো ওই বই আমি যেটা দেখলাম সেটা হলো এরকম যে একটা বইয়ের বিভিন্ন টপিক অনুযায়ী প্লেটো যেটা বলতে চেয়েছেন সেটার সামগ্রিক ভাষাটাকে ওই বাংলা ভাষায় অনুবাদ করে বলা হয়েছে, অর্থাৎ ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদে যায় না। আমরা আজকে যে বিষয়টা দেখতেছি সেটা কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ, এবং আমাদের জন্য কিন্তু এটা ভালো মেথড, তাহলে আমরা কি করব, আমাদের পারফেকশনটা আমরা নিশ্চিত করতে পারবো। এখন আসেন এই সেন্টেন্সের ক্ষেত্রে, বিদেশি ভাষা শেখা আজকের বিশ্বায়িত যুগে একটি অপরিহার্য দক্ষতা হয়ে উঠেছে। এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে ট্রান্সলেশন করেছিলাম, তাহলে আমরা কেউ কেউ মনে করেন এইটাও মনে হয় এই দুইটা অনুবাদ করেছিলাম কি নাকি শুধু প্রথমটা অনুবাদ করেছিলাম, একটু যদি হেল্প করতেন আপনারা। না, দুইটাই করেছিলেন। দুইটাই করা হয়েছে, তাহলে আমরা থার্ডটাতে যাই। থার্ডটা করা হয়নি, তাহলে থার্ডটার অনুবাদ কিভাবে করব, দেখেন এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমরা, হ্যাঁ, যদিও এই ধারণার কিছু অসুবিধা থাকতে পারে, তো আমরা এখানে এইটুকু ইংরেজি করব, যদিও ইংরেজি আমাদের জানতে হবে, যদি না জানি শিখতে হবে। যদিও, although, দা, এই ধারণা, ধারণার ইংরেজি কি, দ্য কনসেপ্ট, idea, আইডিয়া, দ্য কনসেপ্ট। আইডিয়া, দ্য বিলিফ, দ্য ভিউ, এনিওয়ে দ্য ভিউ, কিছু অসুবিধা থাকতে পারে, এটার ইংরেজি কি হইতে পারে, হ্যাজ সাম নেগেটিভ থাকতে অ্যাসপেক্ট। পারে। could have, ক্যান বি। সবচেয়ে সুন্দর হইলো ও এটা, সরি, মাইট বি। মাইট হ্যাভ, মাইট হ্যাভ, কারণ এখানে ধারণাটার সাথে সম্পৃক্ত কোন একটা বিষয়, বুঝছেন, তাহলে এটা হবে হ্যাভ, মাইট হ্যাভ কিছু অসুবিধা, সাম, অসুবিধার ইংরেজি কি, ডিসঅ্যাডভান্টেজ। disadvantage, ডিফিকাল্টিজ। ডিস অ্যাডভান্টেজেস, আর কি থাকতে পারে, ড্রব্যাকস, অসুবিধার আর কি থাকতে পারে, সেটব্যাকস। সেটব্যাকস। চ্যালেঞ্জেস, chal- চ্যালেঞ্জেস, আর কি থাকতে পারে, ইস্যুস, আর কি থাকতে পারে, প্রবলেমস। ওকে, যে কোনো একটা দিতে পারে না, কিন্তু আচ্ছা এই যে কমা আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখানে একটা বাংলায় কিন্তু আছে, সেটা এখানে উল্লেখ আসেনি, বাট এটা আমরা বাংলায় যেভাবে উজ্জ আছে ইংরেজিতে উজ্জ থাকবে, এখানে কিন্তু বাট বলা যাবে না। অলদো দিয়ে ওই আগের মতোই বলেছি, মানে ওয়েন এর সাথে যেমন তখন বলা যায় নাই, তখন এর ইংরেজি বলা যায় নাই, এখানেও বাট বলা যাবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আই স্ট্রংলি, ফার্মলি বিলিভ দ্যাট। strongly believe ফার্মলি, that, হ্যাঁ, শামিম কি বলছো, এটাই ভাই, firmly or strongly, ফার্মলি, ইয়েস, ফার্মলি বা স্ট্রংলি, হ্যাঁ, বিলিভ দ্যাট,
কি এর সুবিধাগুলো অসুবিধার চেয়ে বেশি, এর সুবিধাগুলো অসুবিধার চেয়ে বেশি, এর That's all I ইহার have to ইটস সুবিধাগুলোর ইংরেজি কি? অ্যাডভান্টেজেস। আর মোর সিম্পল দেন দ্য, ওইখান থেকে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে আসেন, ড্রব্যাকস। এই যেটা করলাম এটা কিন্তু শাব্দিক অনুবাদ। এখন আপনি এটার যদি আহ ভাবানুবাদের দিকে যান তাহলে কি হইতে পারে? বিষয়টা এইভাবে হইতে পারে যে এই পর্যন্ত আমি সেমই রাখতেছি, আপনারা ভাবানুবাদ এবং শাব্দিক অনুবাদের পার্থক্যটা একটু খেয়াল রাখবেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে আমরা এটাকে একটু এরকম, আই স্ট্রংলি বা ফার্মলি বিলিভ দ্যাট দ্য disadvantages are outweighed by the advantages, এভাবে বলা যাবে, যেটা আমরা আইএস রাইটিং টাস্ক 2 এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এইভাবে লিখেছি। সো এটার মানেও কিন্তু ওই জিনিসটা ওইটার চেয়ে ওইটা বেশি। সো দুই ভাবে কিন্তু আমরা অনুবাদ করলাম, তাহলে একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার আহ, ভাবানুবাদ, আর আরেকটা হচ্ছে শাব্দিক অনুবাদ, আক্ষরিক অনুবাদ যেটাকে বলে। তাহলে হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে অবলিক দেওয়ার কারণে। হ্যাঁ, আচ্ছা আমি একটা একটু কেটে দিই, হ্যাঁ, যে কোনো একটা, তাহলে উপরে চলে গেল। হ্যাঁ, দরকার নেই। এবার I strongly believe that its advantages are more than the drawbacks, এক, এটা হচ্ছে এক নাম্বার। আর আরেকটা হচ্ছে হুম, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমি আশা করি আপনাদেরকে জিনিসগুলো বোঝাতে পারতেছি। এগুলা কিন্তু অনেক ক্লাস নেওয়া যায় এটার উপরে, বাট আসলে অনেক ক্লাস নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, বা আপনাদেরও ধৈর্য কুলাবে না, বাট আই ওয়ান্ট টু গিভ দ্য বেসিক, যেগুলো আপনি যদি একটু খেয়াল করেন ওভার টাইম দেখবেন যে আপনি অনেক ইমপ্রুভ করে ফেলবেন। যেটা হয় যে আমরা আসলে যা বলি বা লিখি সেটা কেমন হচ্ছে, সেটা আর কিভাবে ভালো করা যায়, এটা নিয়ে আমরা ভাবি না। আর আমার একটা প্রাসঙ্গিক একটা কথা বলি, আমার কাছে মনে হয় স্টুডেন্ট, আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা স্টুডেন্ট লাইফটা খুব বাজেভাবে নষ্ট করে। মানে এক তো পড়াশোনাটা আমরা করি না, মানে যারা করি বলে মনে করি তারাও করি না। আর দ্বিতীয় হচ্ছে এই টাইমটা একেবারে অন্য কোনো কাজও ওইভাবে করা হয় না। হ্যাঁ, কেউ কেউ টিউশনই করা হয়, করে, কিন্তু এটা আসলে আলটিমেটলি না, এটা সিভি ভারী করে না। সো দেখেন আপনি বাইরে যদি পড়তে যান, দেখেন 3 দিন ক্লাস করাবে ইউনিভার্সিটি গুলোতে, বাকি 3 দিন আপনাকে ফ্রি করে দিবে, ইউ ক্যান ডু এনিথিং। বাংলাদেশে যদি এই সিস্টেমটা ডেভেলপ করা যেত যে 3 দিন ক্লাস করবে, মানে আমার কাছে মনে হয় আর কি, তাহলে বাকি 3 দিন স্টুডেন্টরা কিছু একটা করতে পারতো, হয়তো একটা পার্ট টাইম জব নিয়ে নিতে পারতো, মানে পার্ট টাইম জব 3 দিনের, 3 দিন। তাহলে এটা তার একটা কেরিয়ারে আস্তে আস্তে এটাকে তাকে রিচ করতো আর কি। একটা জবের এক্সপিরিয়েন্স আপনারা নিশ্চয়ই দেখেন যে জবের যখন সার্কুলার দেওয়া হয় তখন এক্সপিরিয়েন্স চাওয়া হয়। কারণ এটা নিয়ে আমরা অনেক হাসাহাসিও করি যে আমি শুরু না করলে এক্সপিরিয়েন্স হবে কোথা থেকে, বাট আসলে একটা এক্সপিরিয়েন্স জিনিসটা কত ভ্যালুয়েবল, এটা মানে আপনার যদি ওই এক্সপিরিয়েন্সটা না হয় আমি বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা এখন পরের সেন্টেন্সে চলে যাব। আমরা ওইটার ধারাবাহিক ভাবেই আসতেছি। প্রথমত, অল্প বয়সে শিশুদের শেখার ক্ষমতা অনেক বেশি। আহ এইটা খুবই সিম্পল সেন্টেন্স, আমরা এটা ইজিলি করে ফেলবো, দেন আমরা ওইটা যাব। অল্প বয়সে, প্রথমত ইংরেজি আমরা জানি ফার্স্ট অফ অল, অনেক ভাবে বলা যাবে, ফার্স্ট অফ অল। আচ্ছা, প্রাথমিক পর্যায়ে তাদের মস্তিষ্ক, সরি, অল্প বয়সে শিশুদের শেখার ক্ষমতা অনেক বেশি। দা early age, জি, আপনি কি বলছেন? এখানে মানে কিন্তু অল্প বয়সে একটা বলছেন হ্যাঁ, যে এখানে early কিন্তু age, সাবজেক্ট হচ্ছে শেখার ক্ষমতা, ক্ষমতা।
শেখার ক্ষমতা, দ্য এবিলিটি অফ লার্নিং। অফ লার্নিং ইজ, ইজ বললে হবে অনেক বেশি, ইজ a lot in early life। এভাবে আমরা সরাসরি করো, শিশুদের শেখার ক্ষমতা অনেক বেশি, মানে এখানে একটা থাকে আর কি, থাকে, মানে বাংলাও দেওয়া যাবে, সমস্যা নেই। ইন আর্লি এজ বললে আরো সুন্দর হবে, ইন আর্লি, সরি, ইন আর্লি লাইফ না, ইন আর্লি এজই ভালো। কি হইলো, থাকে এখানে দিতে চাইছিলাম। ওকে, the ability of learning is a lot in early age of a early age। এটা কিন্তু বাংলা থেকে ইংরেজি করার কারণে এটা এরকম একটু ডিফারেন্ট লাগতেছে, মানে এত সুন্দর লাগতেছে না, বাট এটা মনে করেন যে সরাসরি ইংরেজিটা আমরা দেখি। এই যে দেখেন, the main advantage of starting early is that young children have a greater ability to absorb new information। এইটা কিন্তু কি, এটা হচ্ছে আহ, ওই যে ভাবানুবাদ বললাম, এটাও আমরা আস্তে আস্তে গ্রো করতে পারবো। মানে এই আইডিয়া মনে করেন আপনার মাথায় আছে, এটাকে আপনি ইংরেজি করার সময় এটা লিখলেন, স্টার্টিং আর্লি, যে প্রথমত, এই যে প্রথমত মানে দ্য মেইন অ্যাডভান্টেজ অফ স্টার্টিং আর্লি ইজ দ্যাট young children have a greater ability to absorb new information, new knowledge। তো এই হচ্ছে বিষয়, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ওই যে ভাবানুবাদ, ভাবটাকে অনুবাদ করা। বাট এটা আপনি যদি শাব্দিক অনুবাদে ফোকাসটা করেন, মানে রেগুলারলি, নিয়মিত ভাবে, একটা সময় আপনি গিয়ে আহ, এই ভাবানুবাদটা আপনার কাছে খুব সুন্দরভাবে চলে আসবে আপনার মাথায়, এবং আপনি ইউ ক্যান গ্রো ফাস্টার। ওকে, এখন আমরা 2 নম্বর সেন্টেন্সে চলে যাচ্ছে। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু ব্যাখ্যা দরকার হবে, একটু সময় লাগবে। তো আমাদের আমরা জুমের আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছিল, বাট আজকে দেখতেছি যে 40 মিনিটের লিমিটেশন থাকে, এটা দেখাচ্ছে হয়তো আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছে 1 মাসের, ওটাকে রিনিউ করতে হবে। বাট আজকের ক্লাসে আমরা 40 মিনিটেই নিতে পারবো এখন। সো আমরা 10 মিনিট একটা ব্রেক নিচ্ছি, 10 মিনিট পরে আমরা বাকি কয়েকটা আছে এগুলো অনুবাদ করবো ইনশাল্লাহ। সো আপনারা একটু কাইন্ডলি, এখন 10টা 39 বাজে, আপনারা 10টা 50-এ জয়েন করেন।